আদ্রিতার বড্ড মন খারাপ, সঙ্গীহীনতায় ভুগছে। 2 দিন হয়ে গেল কক্ষ থেকে বের হতে পারছে না, মুক্ত পাখির মতো ডানা ঝাপটে উঠতে পারছে না। এক কোনায় বসে থেকে কতক্ষণই বা বাঁচা যায়। অহনার কক্ষে গিয়েছিল কিছু মুহূর্ত আগে। পাশাপাশি কক্ষ হওয়ার ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠিক যেতে পেরেছিল। কিন্তু গিয়ে কি হলো? অহনা বইয়ের ভাঁজে মুখ গুজেছে তো গুজেছেই, একবারও আদ্রিতার পানে মুখ তুলে তাকিয়ে দেখলো না। অসহায় মেয়েটা বিরক্ত হয়ে পুনরায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যায়। অহনার পাশের কক্ষটায় আবরার তাসনিনের। কক্ষের বাইরে সুন্দর একটা নেম প্লেটে খোদাই করে লেখা ডু নট ডিস্টার্ব। সেসবের ধারার সময় নেই আদ্রিতার। তাই সে হালকা ধাক্কা দিয়ে দরজাখানা একটুখানি খুলে ফেলে। তারপর পর্দা একটু সরিয়ে নিজের মাথাখানা ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, কেননা আবরার তাসনিন শুধুমাত্র আন্ডারওয়্যার পরে আছে। এত বড় শরীরে শুধুমাত্র কালো রঙের ছোট্ট আন্ডারওয়্যার, প্যান্ট হাতে, যেটাতে এক পা গলিয়েছে। আদ্রিতা শুকনো ঢোক গিলে কয়েকবার পলক ঝাপটায়। তারপরই দেখতে পায় প্যান্ট পরা শেষ, এখন চেইন আটকাচ্ছে। মানে কি ভাই, এত দ্রুত পড়া হয়ে গেল? আদ্রিতা কাম হেয়ার। লাট সাহেবের কণ্ঠস্বর সে ডাকলো, কিন্তু আদ্রিতাকে দেখলো কি করে? সে তো পিছন ফিরে তাকায়নি। তাহলে? সময় নেই আমার হাতে, জলদি এসো, বড়ই বিরক্ত স্বরে বলে আবরার। আদ্রিতা তাড়াহুড়ো করে ঢুকে পড়ে ভেতরে। পাশে হাল পায়ে হালকা ব্যথা পেলেও সেটা পাত্তা দেয় না। আবরার ড্রয়ার খুলে দলিলের মতো একটা কাগজ এবং কলম বের করে সেটা টেবিলের উপর রেখে বলে, এখানে সাইন করো। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে কাগজখানা পড়ার চেষ্টা করে। বড় বড় অক্ষরে লেখা কাবিন নামা। লেখাটুকু পড়তেই পারে, বাকিটা চোখে ধরে না। তাই প্রশ্ন করে, এটা কিসের কাগজ? দ্যাটস নান অফ ইওর বিজনেস, জলদি করো, যেতে হবে আমায়। গম্ভীর স্বরে বলা কথাখানা শুকে কলিজা কেঁপে উঠল আদ্রিতার। পরবর্তীতে কিছু প্রশ্ন করার সাহস হয় না, তাড়াহুড়ো করে সাইন করে দেয়। আবরার বোধহয় একটু হাসলো। গম্ভীর মুখখানা কেমন চকচক করে উঠল। ঠোঁট দুটো একটু প্রসারিত হলো। তোমার দেহখানা আমার আমানত, যত্ন রাখবে। আর অতি দ্রুত বড় হয়ে আমার কাছে চলে যেও। তোমায় একটু ছুঁয়ে দেওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে। ব্যাসস ড্রেসিং টেবিলের উপর থাকা ছোট্ট একখানা ব্যাগ এবং ফোনটা হাতে নিয়ে বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে যায়। পেছনে রেখে যায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা আদ্রিতাকে। ড্রয়িং রুমে বসে বিজনেস নিয়ে আলোচনা করছে হাফিজুর রহমান এবং আব্দুল রহমান। বর্ষা এবং আতিয়া কিচেনে। আবরার বড় বড় পা ফেলে বাবা এবং দাদুর সামনে গিয়ে দাঁড়ায়। স্পষ্ট ভাষায় বলে, সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট, সুইজারল্যান্ড চলে যাচ্ছি। বাইক রেসে নিজেকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখবো, এটাই আমার ড্রিম। আর ড্রিম সাকসেস করতে হলে বাংলাদেশ ছাড়তেই হতো। হাফিজুর মোটেও অবাক হলো না, কেননা তিনি আগেই আন্দাজ করেছিল। তবে আব্দুর রহমান চমকেছে, কিন্তু সেটা প্রকাশ করে না, বরং গম্ভীর স্বরে বলে, আমি চাই তুমি বিজনেসে মন দাও। তোমার কথা শুনতে বাধ্য নই আমি। মাই লাইফ মাই রুলস। এটাই তোমার শেষ কথা? ইয়েস। তাহলে আর কোনোদিনও ফিরে এসো না। আবরার জবাব না দিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। হাফিজুর আতিয়া বেগমকে ডেকে ওঠেন, বৌমা, তোমার ছেলে চলে যাচ্ছে, তাকে আটকাও। আতিয়ার হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে যায়। সে দৌড়ে এসে দেখেন আবরার নেই। ততক্ষণে সে বাড়ির বাইরে চলে গিয়েছে। আতিয়া যেতে নিলে আব্দুর রহমান বলে, আতিয়া, তুমি বাড়ির বাইরে পা রাখলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যে যেতে চায় তাকে যেতে দাও। জোর করে মানুষের শরীর বাঁধা যায়, মন নয়। কিন্তু আতিয়া বেগমের কলিজাটা যে ফেটে যাচ্ছে, তার সন্তান চলে যাচ্ছে। এখন আর ইচ্ছে হলেই তাকে দেখতে পাবে না, ছুতে পারবে না। আদ্রিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমে আসে। ইতিমধ্যে ও জানতে পেরেছে আবরার তাসনিন বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বড্ড খারাপ লাগছে ওর। বলা বাহুল্য, আদ্রিতার ছোট্ট মনে আবরারের জন্য বিশাল একটা জায়গা রয়েছে। ভালোবাসা কাকে বলে সেটা হয়তো বোঝে না, তবে ভালো লাগাটা বেশ বুঝতে পারে। তাই তো আবরার তাসনিন এত বকাঝকা করার পরও ও তার পিছনে ঘুরঘুর করত। লোকটার রাগে রাগে ফেস দেখতে কি যে ভালো লাগে। ভাবতে ভাবতে বাড়ির বাইরে চলে আসে। যে পথ দিয়ে আবরার তাসনিন চলে গিয়েছে সেই পথের পানে তাকিয়ে থাকে পলিক্ষীণ দৃষ্টিতে। বিড়বিড় করে বলে ওঠে, যদি চলেই যাবে তাহলে এত যত্ন করলেন কেন? হৃদয়ে প্রেম জাগিয়ে পালিয়ে যাওয়া কি ঠিক হলো আবরার তাসনিন? এর মাসুল কি আপনাকে দিতে হবে না?
2015 সালের জানুয়ারির 24 তারিখ মঙ্গলবার আজকে আবরার তাসনিনের জন্মদিন। 30 বছরে পা রাখলো ছেলেটা। আতিয়া বেগম ফজরের নামাজ আদায় করে কিচেনে ঢুকেছে। চকলেট বড়ই ভালোবাসতেন আবরার। প্রতি বছর জন্মদিনে নিজ হাতে কেক বানাতেন আতিয়া। আজকেও তার ব্যতিক্রম নয়। চকলেট, ময়দা, চিনি, দুধ, ডিম, ভ্যানিলা, গুঁড়ো দুধ সবকিছু মিশিয়ে ব্যাটার বানিয়ে ওভেনে ঢুকিয়ে দেয়। মনটা তার বড়ই খারাপ। 6 বছর হয়ে গেল ছেলেটাকে দেখে না। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা হয়, এই আর কি। আর টিভিতে দেখে জাস্ট। তবে আতিয়া বেগমের মন কাঁদে। আবরারকে সামনে থেকে এক পলক দেখার জন্য পরাণ ছটফট করে। একটু ছোঁয়ার জন্য মন কাঁদে। অহনা আজকে ঘুমায়নি। কালকেই তার অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম। পড়াশোনার ব্যাপারে সে ভীষণ স্ট্রিক্ট। কোনো গাফুলতি চলবে না। ম্যাথ বই রিভিউ দেওয়া প্রায় শেষ। একটু বাকি আছে। কিন্তু ক্লান্ত লাগছে। একটু না ঘুমালে চলবেই না। এদিকে গলাও শুকিয়ে এসেছে, বোতলে পানি নেই। তাই বিরক্ত ভঙ্গিমায় বোতলখানা হাতে তুলে কিচেনে চলে যায়। আতিয়াকে আঁচলে মুখ ঢেকে কাঁদতে দেখে অহনার বিরক্তি আরো বেড়ে যায়। ফিল্টার থেকে পানি ভরতে ভরতে বলে, যে চলে গেছে তাকে নিয়ে এত ন্যাকামি কিসের আম্মু? সে তোমার কাছে থাকতে চায়নি, এটা বুঝতে পারো না? তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নেয় আতিয়া। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। ড্রাম থেকে চাল মেপে ভাতের হাঁড়িতে দেয়। অহনা যেন এসব দেখেও দেখলো না। সে তার মতো পানি নিয়ে চলে যায়। প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে আদ্রিতা চৌধুরী। খুব এক্সাইটেড সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তার স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদ্রিতার একমাত্র বান্ধবী তিথি। দুই বান্ধবী রিক্সা করে ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায়। ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নামতে একটা ছোট্ট বিড়াল ছানা আদ্রিতার পায়ের নিকটে চলে আসে। সে ভীষণ কিউট এবং ধবধবে সাদা পার্সিয়ান বিড়াল ছানাটিকে দেখে আদ্রিতার আনন্দিত মন নেচে ওঠে। সে চটজলদি কোলে তুলে নেয়। নরম তুলতুলে শরীরের ঠোঁট ডুবিয়ে চুমু খেয়ে নেয় কয়েকটা। তিথি নাক সিটকিয়ে বলে, কার নাকার ক্যাট, গোসল করাই কিনা তুই চুমু খাচ্ছিস? কত জীবাণু লেগে আছে শরীরে কে জানে। আদ্রিটা ঠোঁট বাঁকিয়ে বলে, জীবাণু খেতে মজা লাগে আমার, সো ইয়ামি। ওদের আলাপচারিতার মাঝে রোগা পাতলা লম্বা চওড়া একখানা ছেলে সামনে এসে দাঁড়ায়। চমৎকার হাসি হেসে বলে, ইটস মাই ক্যাট, হার নেম ইজ অ্যানি। অ্যানি? হাউ কিউট। আপনার একটাই বিড়াল আর নেই? থাকলে ওকে আমায় দিয়ে দিন, আমি ভীষণ আদরে রাখবো। এবারেও ছেলেটি হাসে এবং জবাবে বলে, আমার আরো দুইটা বিড়াল আছে। আদ্রিতা খুশিতে নেচে ওঠে, তাহলে আজকে থেকে অ্যানি আমার। ওকে। তোমার নাম কি? আদ্রিতা চৌধুরী। আপনার নাম কি? আসিফ আদনান, ফার্স্ট ইয়ার। হ্যাঁ। আপনি? ফাইনাল ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর আরো অনেক কথা হয় ওদের মধ্যে। আসিফ আদনান মানুষটা বেশ ভালো, ক্রাশ খাওয়ার মতোই। আদ্রিতার ভালো লেগেছে, একটু বেশিই ভালো লেগেছে। বাড়ি ফিরে এসেও তাকে ভুলতে পারছে না। সর্বক্ষণ চোখের সামনে ভাসছে ওই মায়া ভরা মুখখানা। শ্যামবর্ণের মানুষও এত সুন্দর হয়? কালো মানুষ তো আদ্রিতার পছন্দ নয়, তবে ওনাকে কেন এত পছন্দ হয়ে গেল? ছোট্ট অ্যানি আদ্রিতার কোলে। তার জন্য ফিডার কেনা হয়েছে। তাতে গরুর দুধ নিয়ে খাইয়ে দিচ্ছে আদ্রিতা। এখন বাচ্চাটা ঘুমোচ্ছে। আর আদ্রিতা আসিফ আদনানের চিন্তায় বিভোর। তিথি কল দিয়েছে। ফোনখানা কাঁপছে। আদ্রিতা বিরক্ত হলো, এখন কল করার সময়? হ্যালো তিথি, তোর কি? বাকিটা শেষ করার আগে তিথি ওপাশ থেকে বলে ওঠে, আদ্রিতা, আবরার তাসনিন তোর কাজিন কার রেক্সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাই ভাই, বিশ্বাস কর, ওনাকে দেখে মাথা ঘুরছে আমার। এত হট, উফ। ইচ্ছে করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আই ওই শুনি আমায় একটু পাত্তা দিত। আদ্রিতা ভেঙচি কাটে এবং বলে, দৌড় দে। এক দৌড়ে সুইজারল্যান্ড চলে গিয়ে তার লেজ ধরে ঝুলে পড়। লাথি মারলেও ছাড়বি না। এখন আমায় ডিস্টার্ব করিস না, বলেই কল কাটে। ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে ঢোকে। আবরার তাসনিন ফেসবুক পেজে এবং আইডির নাম। পেজে 94 মিলিয়ন ফলোয়ার এবং আইডিতে 16 মিলিয়ন। প্রতিটা পিকচার, ভিডিও, রিলসে 10 মিলিয়ন উপরে রিয়াক্ট। লাখ লাখ ন্যাকা ন্যাকা কমেন্ট। আদ্রিতা চেক করে লাইক কমেন্ট। একবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, আবার ডিলিট করে। আজকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। কার রেস এর পরে যখন সবাই চিৎকার করে এটি তাসিন বলেছে স্লোগান দিচ্ছিল, তখন ওই লাল রঙের ল্যাম্বরগিনি থেকে বেরিয়ে আসে আবরার। শরীরে শার্ট নেই, শুধু কালো রঙের জিন্স পরনে।
কালো রঙের আন্ডারওয়্যারের কিছুটা দেখা যাচ্ছে। শক্তপোক্ত শরীরখানা চিকচিক করছে। বড় বড় চুলগুলো এলোমেলো, হাতে রুমাল বাঁধা। তার প্রতিটা কর্মকাণ্ডই বেশ আকর্ষণীয়। এই যে এই মুহূর্তে ঘাড় বাঁকালো অদ্ভুত ভঙ্গিমা, এটা দেখে হাজার হাজার মেয়েরা ভিড় খেয়ে পড়বে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। আবরারের আইডি থেকে বেরিয়ে আসিফ আদনান নামে সার্চ করে এবং খুব সহজে আইডি খানা পেয়েও যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে না দিতেই হোয়াটসঅ্যাপে একখানা ভিডিও আসে আননোন নাম্বার থেকে। আদ্রিতা তাড়াহুড়ো করে হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিওখানা প্লে করে। মুহূর্তে তার গলা শুকিয়ে আসে, হাত থেকে ফোনখানা পড়ে যায়। বিড়বিড় করে বলে, আবরার তাসনিন, আপনি ভীষণ খারাপ। সুইজারল্যান্ডের জুরিখ শহর জুড়ে বয়ে চলা ছোট্ট জুরিখ নদী পার হওয়ার জন্য একখানা ব্রিজ রয়েছে। কালো রঙের এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ, কিন্তু মানুষ চলাচল করার অনুমতি রয়েছে। ছুটির দিনে কিংবা অবসর সময়ে মানুষজন এখানে ঘুরতে আসে। ডিপ্রেশন কিংবা একাকী সময় কাটানোর জন্য এটা বেস্ট। আবরার তাসনিনের পছন্দের জায়গার মধ্যে এটা একটা। গতকাল রাতে কার রেসে চ্যাম্পিয়ন হয়েও যেন খুশি হতে পারেনি আবরার তাসনিম। অবশ্য তার খুশি বোঝার উপায় নেই। সর্বক্ষণ গোমরা মুখে থাকবে, ভালো খারাপ যেটাই হোক কখনোই শেয়ার করবে না বা নিজের এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাবে না। সদা সর্বদা নিজের মতো থাকতেই পছন্দ করে। তবে তার একাকিত্ব জীবন ছাড়া ছাড়খাড় করে দেওয়ার জন্য চার বন্ধু রয়েছে। তাছাড়া প্রতিনিয়ত বিরক্ত করতেই থাকে। এই যে কালকে আবরার চ্যাম্পিয়ন হওয়ায় সেলিব্রেট করেছে সিয়া, মামা, নাহাদ, ইভান। তারা বাড়িতে পার্টি থো দিয়েছে। তবে সেখানে উপস্থিত ছিলেন না আবরার। সে এক বোতল হুইস্কি নিয়ে জুরিক নদীর এই ব্রিজে বসেছে। হুইস্কি অনেক আগেই শেষ, তবে এখনো আঙ্গুলের ফাঁকে সিগারেট রয়েছে। ঝাঁকড়া কোকড়ানো বড় বড় চুলগুলো কপাল জুড়ে এলোমেলো ভাবে পড়ে আছে। সাদা রঙের শার্টখানা পাশে রাখা, কালো প্যান্ট ছাড়া গায়ে আর কিছুই নেই। পেটানো শরীরের কয়েক স্থানে ক্ষতচিহ্ন, ছোট ছোট বিলাই চোখ দুটো টকটকে লাল ধারণ রং ধারণ করেছে। বেশ ভালো নেশা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তবে সেই নেশা তাকে ঘায়েল করতে পারেনি। স্টিল স্ট্রং হয়ে বসে আছে। পকেটে থাকা ফোনখানা অনবরত বেজে চলেছে। কে কল করেছে হয়তো বুঝে গিয়েছে, তাই বিরক্ত ভঙ্গিমায় পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। ওপাশের মানুষ কি বলল সেটা শোনার ধৈর্য কিংবা ইচ্ছে কোনোটাই নেই। সে গম্ভীর স্বরে বলে ওঠে, আই ফাক ইয়োর অ্যাটিটিউড বাস্টার্ড। ব্যাসস কল কেটে এরোপ্লেন মোড অন করে পুনরায় পকেটে পড়ে সিগারেটে টান দিয়ে নাক মুখে ধোঁয়া ওড়ায়। এটি তাসিন। ও মাই গুডনেস, আই নেভার এক্সপেক্ট টু সি ইউ এগেন। গিভ মি অন অটোগ্রাফ প্লিজ। পেছন থেকে একটা মেয়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। আবরার পেছন ঘুরে এক পলক তাকায়। বরাবরের মতো দুই ভুরু আড়াআড়ি ভাবে কুঁচকে রেখেছে। মেয়েটার হৃদয়ের দোলা দিয়ে উঠলো যেন। এই মানুষটা এত সুন্দর কেন! ইস, সে যেন নতুন করে আবার ক্রাশ খেলো। হাউ সুইট, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। আবরার জবাব দেয়। সে মেয়েটার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আশেপাশে পাশে থাকা শার্টখানা তুলে দাঁড়িয়ে পড়ে। তারপর মেয়েটাকে এক প্রকার ইগনোর করে সেখান থেকে চলে যায়। রাস্তায় তার গাড়ি রাখা আছে। কালো রঙের মার্সিডিস খানা তার, রোদের আলোতে চিকচিক করছে। গাড়ির সামনে সুন্দর করে লেখা, এটি তাসিন। আদ্রিতার বেশ মন খারাপ। হুট করে বড় মা এসে বলেছে, আমি আর তুই সুইজারল্যান্ড যাব। টিকিট রেডি। আজকে রাত 7টার ফ্লাইটে যেতে হবে। তুই রেডি থাকিস। এটা কোনো কথা? হুট করে যাওয়া যায় নাকি? তাছাড়া আদ্রিতার কাছে শুধু বাংলাদেশই ভালো লাগে, আর কোনো দেশে যাওয়ার ইচ্ছে নেই। তার উপর আবার আবরার তাসনিন থাকে সুইজারল্যান্ড। ওই গোমরামুখ হাতির দেশে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অসভ্য একটা। গতকাল একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিগারেট খেতে খেতে কালো রঙের গাড়ির উপর বসে আছে নবাব। গায়ে শার্ট নেই। মানছি জিম করে সিক্স প্যাকস বানিয়েছে, তাই বলে সারাক্ষণ বের করে রাখতে হবে? অসভ্য নির্লজ্জ বেটা মানুষ কোথাকার। এই বেড়াকে একসময় আদ্রিতা পছন্দ করত। সে চলে গেছে বলে সে কি মন খারাপ? ছি, ছোটবেলায় ওর চয়েস এত বাজে ছিল। ভাবতে ভাবতে মুখ বাঁকায় আদ্রিতা। বড় মাকে ও ঠিকঠাক মানা করতে পারছে না। ওই মানুষটার জন্য বড্ড মায়া হয়। ছেলে মেয়ে কেউই তার কথা শোনে না। এখন আদ্রিতাও না শুনলে কোথায় যাবে মানুষটা? দুঃখ বেড়ে যাবে তার।
অ্যানিকে কোলে নিয়ে নিজ কক্ষের ব্যালকনিতে বসে আছে আদ্রিতা। এই ছোট্ট ছানাটাকে কোল থেকে নামাতেই ইচ্ছে করে না। আদ্রিতার একমাত্র সঙ্গী বলে কথা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। যখন তখন টুপ করে আসমানের আড়ালে গায়েব হয়ে যাবে, ধরণী কালো অন্ধকারে ছেয়ে যাবে। আর সেই আধারে ডুববে আদ্রিতা। কেননা আর মাত্র 3 ঘন্টা পরে তাদের ফ্লাইট। আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছে। ব্যাপারখানা বাড়ির কেউ জানে না, কাউকে বলা হয়নি। খানিকক্ষণ আগে বড় মা এসে লাগেজ গুছিয়ে দিয়ে গেছে। একখানা জামা বিছানায় রেখে সেটা পরে রেডি হতে বলেছে। দ্বিধায় ভুগতে থাকা আদ্রিতার কান্না পাচ্ছে। ধুর, বেজায় বিরক্ত আদ্রিতা। এয়ারপোর্টে তাদের কেউ রিসিভ করতে আসেনি, শুধু একখানা গাড়ি পাঠানো হয়েছে। অ্যানিকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসে। বাংলাদেশের এয়ারপোর্টের বাইরে কত গাড়ি, মানুষের কোলাহল ঠিক যেন মাছের বাজার। কিন্তু এখানকার এয়ারপোর্ট শান্তিপূর্ণ, কোনো জ্যামজট নেই। মানুষের কোলাহল তো প্রশ্নই ওঠে না। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, এখানে কোনো কোলাহল নেই, রাস্তায় জ্যাম নেই, হিজড়া নেই। এর থেকে তো আমাদের বাংলাদেশই ভালো, অনুন্নত দেশ। গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। আদ্রিতা এবং আতিয়া বেগম নেমে পড়ে। আবরারস হাউস। খুবই সুন্দর এবং চমৎকার একখানা বাড়ি। জুরিখ শহরের সব থেকে আকর্ষণীয় বিলাসবহুল বাসার ভেতরে এটি একটি। বাড়িটা দেখে আদ্রিতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। গাড়ির ড্রাইভার আতিয়া বেগমের হাতে একটা কার্ড দেয়, যেটা দিয়ে লক খুলতে হবে। আদ্রিতা বলে ওঠে, বড় মা, কার নাকার বাড়িতে এসে পড়লাম। এত সুন্দর বাড়ি তোমার ছেলের জীবনেও হবে না। মাতব্বরি করে লক খুলো না, না হলে ফেঁসে যাবে। আব্দুল রহমান এবং তারেক রহমান নেপাল গিয়েছেন বিজনেস ট্রিপে, আজকেই বাসায় ফিরল। সবাই ড্রয়িং রুমে পা রেখেছে, তখনই অহনা নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বলে, আব্বু আম্মু আদ্রিতাকে নিয়ে সুইজারল্যান্ড গিয়েছে। হাফিজুর রহমান ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। আবরার তাসনিনের বিশাল বড় একখানা ফটো ছাপানো হয়েছে এবং সুন্দর সুন্দর কথা লিখেছে। মনটা খুশিতে ভরে উঠেছিল ওনার। কিন্তু অহনার কথা শুনে আতঙ্কে ওঠে। ছেলের রিয়াকশন কেমন হবে এবার। থেমে নেই অহনা। আমার এক্সাম চলছে, সেটাও খেয়াল নেই আম্মুর। তার ছেলে হলো হলো, বাদ বাকি সব গোল্লায় যাক। আমি কি বোঝা হয়ে গিয়েছি? স্পষ্ট ভাষায় বলে দিবা, চুপচাপ তোমাদের লাইফ থেকে চলে যাব। নিজের লম্বা ভাষণ শেষ করে নিজের কক্ষপানে ছোটে। আব্দুর রহমান সোফায় বসে পড়ে টান টান হয়ে। আরিফও পাশে বসেছে। বর্ষা লেবুর শরবত নিয়ে এসে ওনাদের দেয় এবং বলে, ভাইয়া রাগ করিয়েন না। সেদিন বাজে স্বপ্ন দেখেছে ভাবি, তার উপর আবরার অ্যাক্সিডেন্ট করেছে। অসুস্থ ছেলেটাকে চোখের দেখা না দেখতে পেলে শান্তি পেতেন না, তাই গিয়েছে। আব্দুর রহমান জবাব দেয় না, শরবতের গ্লাস হাতে তুলে তাতে চুমুক দেয়। ছেলের জন্য মন তারও কাঁদে, কয়েকবার কন্টাক্ট করার চেষ্টাও করে। গত বছর কাজের সূত্রে সুইজারল্যান্ডে যেতে হয়েছিল, তখনও ছেলের সঙ্গে দেখা করেছে। তবে ছেলের মুখখানা দেখে কলিজা ঠান্ডা হলেও কথা শুনে মেজাজ বিগড়ে গিয়েছিল। অদ্ভুত এবং অনাগ্রহ যোগ্য আবদার করে বসেছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। আব্দুর রহমান যখন বলেছিলেন, বয়স তো অনেক হলো, এবার দেশে চলো আর বিয়ে করো, আবরার তাসনিন বাবার চোখে চোখ রেখে জবাব দেয়, আদ্রিকাতে আদ্রিতাকে দিয়ে দে নামায়, এখনই দেশে গিয়ে বিয়ে করে নেব। আব্দুর রহমান প্রচন্ড রেগে গিয়ে বলেন, নিজেকে দেখেছো? উগ্র বাদর একটা, যার কোনো ফিউচার নেই, ফ্যামিলি নেই। তোমার সাথে দিব আমার আদ্রিতার বিয়ে? অসম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আদ্রিতা তোমার হবে না। আবরার শান্ত স্বরে জবাব দেয়, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আদ্রিতা চৌধুরী আমারই হবে, আর তাকে আপনি আমার হাতে তুলে দিবেন। শরবতের গ্লাসে চুমুক দিতেই টুংটাং আওয়াজে মেসেজ আসে আব্দুর রহমানের ফোনে। তিনি পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপে আবরার তাসনিন লিখে সেভ করা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, আদ্রিতা চৌধুরী আমার কাছে। আবরার তাসনিন কখনোই কোনো চ্যালেঞ্জে হারে না। বিগড়ানো মেজাজ আরো বিগড়ে যায় আব্দুর রহমানের। তিনি ফোনখানা বন্ধ করে টি টেবিলের উপর রাখে। এক চুমুকে গোটা শরবত শেষ করে গ্লাসখানা বর্ষার হাতে দেয়। নিজ কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে বর্ষাকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়েকে যেতে দেওয়া উচিত হয়নি। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার, তাছাড়া প্লেনে দেওয়া খাবার খেতে পারেনি। এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে।
এসি গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকায় মাথাও ঘোরাচ্ছে। এই মুহূর্তে সুন্দর একটা বেড এবং এক প্লেট বিরিয়ানি হলে আর কিছুই লাগবে না। অ্যানি বেশ খুশি। নতুন জায়গা তার পছন্দ হয়েছে। আদ্রি তার কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আতিয়া বেগম একটা কক্ষে ঢুকে পড়েছে ফ্রেশ হতে। আদ্রি তারও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে অপর কক্ষে ঢুকে পড়ে। লাইট অফ ছিল বিধায় গোটা কক্ষে সব স্পষ্ট দেখা যাচ্ছে না। বাইরে থেকে আগত আলোতে ঝাপসা দেখাচ্ছে। আদ্রিতা ফ্লোরে নিজের লাগেজ রেখে একটা সাদা টপস এবং স্কার্ট বের করে নেয়। তারপর ঢুকে পড়ে ওয়াশরুমে। এমনিতেই সাবান শ্যাম্পু নেওয়ার অভ্যাস খুবই কম। মা জোর করে শ্যাম্পু করিয়ে না দিলে ময়লা মাথায় 4-5 দিন অনায়াসে কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকেও সাবান শ্যাম্পুর ধার ধারলো না। ঝর্ণা ছেড়ে কোনো রকমে চুল এবং শরীর ভিজিয়ে জামা কাপড় খুলে ফেলে। হাতের কাছে একখানা টাওয়াল পেয়ে যায়, সেটা দিয়ে মাথা মুছতেই যেতেই সুন্দর একটা ঘ্রাণ নাকে লাগে। অদ্ভুত সুন্দর। মন ভরে যাচ্ছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে। নাক টেনে বেশ কয়েকবার ঘ্রাণ শুকে নেয়। তারপর জামা কাপড় পরে টাওয়ালখানা নাকের কাছে ধরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বড় মা, জলদি জলদি কিছু রান্না করে আমায় খাওয়াও, না হলে ক্ষুধায় মরেই যাব আমি, চিল্লিয়ে বলে ওঠে আদ্রিতা। আতিয়া বেগমও ব্যস্ত ভঙ্গিমায় নুডলস সিদ্ধ করতে করতে জবাব দেয়, আর 20 মিনিট লাগবে, তুই বরং একটু শুয়ে থাক। বড় মার কথায় সায় জানিয়ে বিছানায় গা এলিয়ে দেয় আদ্রিতা। নরম তুলতুলে তোষক, বিছানা দিয়েও সুন্দর ঘ্রাণ। মুহূর্তেই তার ঘুম পেয়ে যায়। কোনো কিছু না ভেবেই চোখ দুটো বন্ধ করে ফেলে আর তলিয়ে যায় ঘুমের অতল গভীরে। আবরার তাসনিনের গাড়ি থামতেও কোথা থেকে ছোট্ট একটা বিড়াল মিউ মিউ আওয়াজ তুলে গাড়ির চাকার কাছে ঘুরঘুর করতে থাকে। সিয়ামদের গাড়ি এসে থামে তখনই। সিয়াম এক লাফে গাড়ি থেকে নেমে বিড়ালটিকে কোলে তুলে নেয়। টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলে, ওহে আমার বিড়াল ছানা, নামটি তোমার কচুরি পানা। খাবে নাকি রসগোল্লা কিনে দিবে আবরার আব্বা। আমান সিয়ামের মাথায় চাটি মেরে বলে, বলত্তর কবিতা বন্ধ করে আবরারকে জিজ্ঞেস করো কোথায় ছিল সারা রাত। আমি ভীষণ রেগে আছি, তাই জিজ্ঞেস করছি না। ও যদি এক্সপ্লেন দিয়ে সরি না বলে তাহলে জীবনেও কথা বলবো না। কালা গাড়িতে বসে থাকা ধলা বেড়াকে কথাটা স্পষ্ট ভাষায় বলে দিস। ইভান বলে, আমিও কথা বলছি না। আবরা যেন সেসব শুনলো না। সে গাড়ি থেকে নেমে গায়ের শার্ট জড়াতে জড়াতে বাড়ির ভেতরে চলে যায়। সিয়াম খ্যাক খ্যাক করে হেসে ওঠে, বলে, হালা ও কি তোর গার্লফ্রেন্ড নাকি চুমু দিয়ে রাগ ভাঙাবে? ও হচ্ছে আস্ত একটা নিরামিষ। বাড়িতে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে যায়। লাইট অন না করে ওয়াশরুমে ঢোকে। শার্টের বাটন খুলতে খুলতে আয়নায় তাকায়। কেমন কালো কালো দেখাচ্ছে। দাড়িগুলো বেশ বড় হয়েছে, একটু কাটছাট করাই প্রয়োজন। ভাবনার মাঝে খেয়াল করে বাথটবের উপরে কালো রঙের ইনার পড়ে আছে এবং ফ্লোরে জামা, ঝর্ণার উপরে ওড়না। আবরার কপাল কুঁচকে ফেলে, ডান হাতের 2 আঙ্গুলে ইনার খানা হাতে তোলে এবং বিড়বিড় করে বলে, ইডিয়েট একটা। তারপর এলোমেলো পড়ে থাকা জামা কাপড় গুছিয়ে এক কোনায় রাখে। মুড নষ্ট হয়ে গেল, তাই ঝর্ণা ছেড়ে তাতে মাথা রাখে। আখি পল্লব বন্ধ করতে ভেসে ওঠে একখানা মায়াবী মুখ। তাড়াতাড়ি করে চোখ খোলে, বিরক্তির স্বরে বলে, পাখি এত জ্বালিও না আমায়। মুড নষ্ট হয়ে গেলে সামলাতে পারবে না, মরে যাবে। কত সময় পরে ঘুম ভাঙলো জানা নেই আদ্রিতার। নরম জিহ্বা এবং ঠান্ডা লালার সংস্পর্শে ঘুম ছুটেছে। পিটপিট করে চোখ খুলতে হালকা অন্ধকারে এনির জল জল করতে থাকা চোখ দুটো দেখতে পায়। কেমন ভয় পেয়ে চুপসে আছে, যেন কেউ আচ্ছা মতো বকে দিয়েছে বা অচেনা জায়গায় হারিয়ে গিয়েছে। আদ্রিতা কপাল কুঁচকায়। হাই তুলতে তুলতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দেয়, বড়ই শান্ত স্বরে শুধায়, মাম্মাম তোমায় কে বকেছে? কোন বেডার সাহস হয়েছে আমার বাচ্চাকে বকার? নামটা খালি বলো, মেইন পয়েন্টে। বাকিটা শেষ করার আগে আদ্রিতার নজর পড়ে খাটের অন্য কোণায়। কালো দাড়িতে আবৃত শক্তপোক্ত একখানা চোয়াল। চোখ দুটো বন্ধ। এই ঝাপসা আলোতেও তার মুখ স্পষ্ট। মুহূর্তেই ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। এক লাফে উঠে বসে, টেনে টুনে স্কার্ট এবং টপস ঠিকঠাক করে আশেপাশে নজর বোলায়। ছোট্ট এনি বোধহয় ভয় পেল। সে আদ্রিতার কোলের মধ্যে এসে বসে। মিউ মিউ আওয়াজ তুললো কয়েকবার, হয়তো জিজ্ঞেস করলো, কি হয়েছে মাম্মাম? তবে আদ্রিতা জবাব দেওয়ার মুডে নেই। সে ভেবে চলেছে, আমি এখানে আসলাম কিভাবে।
বা উনিই বা এখানে আসলো কেমনে? হায় আল্লাহ! একটা ছেলের সাথে এক বিছানায় থাকলাম আমি। সমাজে মুখ দেখাবো কিভাবে? মানুষ জানলে ছি ছি করবে। ভাবতে ভাবতে শুকনো ঢোক গিলে কোল থেকে এনিকে সরিয়ে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে। আশেপাশে অনেক খুঁজে ওড়নার সন্ধান পায় না, তবে একখানা আধভেজা টাওয়াল পেয়ে যায়। অগত্যা ওড়না ছাড়ায় টাওয়াল নিয়ে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। ছোট্ট এনিও মাম্মামের পেছন পেছন দৌড় লাগায়। একেবারে ড্রয়িং রুমে গিয়ে থামে দুজনেই। ক্লান্ত আদ্রিতা সোফায় বসে পড়ে, জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে অনবরত। আতিয়া বেগম নুডলসের বাটি হাতে বেরিয়ে আসে কিচেন থেকে। কি রে, কোথায় ছিলি? আমি কখন থেকে খুঁজছি তোকে। আদ্রিতা চোখ পাকিয়ে তাকায় আতিয়ার মুখ পানে, যেন সব দোষ তার। কেন নিয়ে এসেছো তুমি আমাকে এখানে? অনুন্নত গরিব দেশ সুইজারল্যান্ড, এখানে কারেন্ট থাকে না দিনের বেলাও, রাতের মতো অন্ধকার থাকে বাড়িতে। কোনটা কার রুম সেটাও বোঝা যায় না। বাদর ভেবে বাঘের গুহায় ঢুকে পড়েছিলাম, যান হাতে নিয়ে দৌড়ে পালাতে পারলাম বলে। না হলে এতক্ষণে পটল তুলতাম। আতিয়া বেগম বুঝতে না পারে না কথাগুলো, বোঝার চেষ্টাও করে না। নুডলসের বাটি আদ্রিতার হাতে তুলে দিয়ে বলে, কি আবোল তাবোল বকছিস? জলদি খাওয়া শেষ করে কিচেনে আয়, আমায় হেল্প করবি। আদ্রিতা মুখ বাঁকায়। জীবনেও সে কিচেনে যাবে না। রান্না বান্না গরিব আর অসুন্দর মেয়েরা করে। সে হচ্ছে সুন্দরী আর বড় লোকস। রান্না বান্না তার জন্য না। বিড়বিড় করতে করতে কাঁটা চামড়ের নুডলস পেঁচিয়ে মুখে পুরে দেয়। আহা, দারুণ মজাদার। এমন 3 বাটি নুডলস এক নিমিষে শেষ করে দিতে পারবে আদ্রিতা। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নেই দুটি চোখে, বুকের ব্যথায়। সিয়াম উচ্চস্বরে গান গাইতে গাইতে বাড়ির ভিতরে প্রবেশ করে। ইভান তাল মিলিয়ে বলে, আহা সিয়াম, মানতেই হবে তোর ট্যালেন্ট আছে, না হলে নিমিষে কিভাবে আনাম একটা গান বাঁধতে পারিস। সিয়াম টি শার্টের কলার খোঁজে। দুর্ভাগ্যবশত কারণে কলার ছিল না, তাই নিজ চুলে হাত বুলিয়ে বলে, অহংকার করি না ভাই, আমি একটা রত্ন, বাংলার গর্ব। আমার জন্ম হওয়ার কথা ছিল মঙ্গল গ্রহে, কিন্তু একটু মিস্টেকের জন্য পৃথিবীতে এসে পড়েছিলাম। আদ্রিতা ফট করে বলে ওঠে, এতদিন জানতাম চাপাবাজ শুধু বাংলাদেশেই থাকে, এখন দেখি সুইজারল্যান্ডেও চাপাবাজ আছে। সিয়াম কি অপমানিত হলো তার মুখ দেখে ঠিক বোঝা গেল না। তবে আহাত এগিয়ে এসে আদ্রিতার পাশে বসে বলে, এই চাপাবাজ বাংলাদেশ থেকেই এসেছে, সুইজারল্যান্ডের মানুষদের চাপাবাজি করার মতো সময় নেই। আদ্রিতা মুখে নুডলস পুড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। উনি আগে আমাদের বাড়িতে যেত, ওই হাতির সাথে। আমার এগিয়ে এসে বলে, হাতিকে? স্যাম ইতিমধ্যে অ্যানিকে কোলে নিয়েছে। এই বিড়াল ছানাটিকে বড্ড মনে ধরেছে তার। কত কিউট রে ভাই, ইচ্ছে করে চুপ করে গিলে নিতে। আছে আছে একজন, লম্বা মতন দেখতে, ফর্সা, কিন্তু গাল দুটো ফুলিয়ে থাকে সর্বক্ষণ। মাথায় শিং নেই, তবুও হাতির মতোই। আবার দাঁড়িয়ে আছে। এই বাড়িতেই থাকে হাতি। চতুর ইভান বলে ওঠে, তুমি কি আবরারের কথা বলছো? হবে হয়তো, ছেলে মানুষের নাম মনে রাখি না। আমার বড়ই কৌতূহলী হলো, সুন্দরী মেয়ে মানুষ আবার বেস্ট ফ্রেন্ডের কাজিন, একটু বাজিয়ে দেখা যাক। সিট খালি থাকলে একটু চান্স নেওয়া যাবে। কেন মনে রাখো না? পার্সোনাল কেউ আছে বুঝি? দেখুন অটোপাস ডাক্তার, ওভার স্মার্ট হবেন না। এই আদ্রিতা চৌধুরী ইজ জিনিয়াস, সব বুঝতে পারে। আপনারা আমার চাচার মতন, ফ্লার্ট করার চিন্তাও করবেন না। সিয়ামের হাত ফসকে এনি পড়ে যায়। ডিএনএ টেস্টের দরকার আছে। আবরার তাসনিনের বোন এত কথা বলতেই পারে না। হবে হয়তো কুড়িয়ে টুরিয়ে এনেছিল। হোয়াট দ্য হেল আর ইউ? হঠাৎ করে গম্ভীর একখানা কণ্ঠস্বরে আদ্রিতা সহ সকলেই চমকায়। পিছন ঘুরে তাকায় গভীর মানবের মুখপানে। আবরার তাসনিনের সামনে অ্যানি। মূলত এইমাত্রই সে ভুলবশত আঁচড় দিয়ে ফেলেছে আবরারের পায়ে। এটার জন্য অনুতপ্ত সে, ক্ষমা চাইতেও প্রস্তুত। কেমন কুটি কুটি নয়নে তাকিয়ে আছে। আদ্রিতা নুডলসের বাটি রেখে এক দৌড়ে গিয়ে অ্যানিকে কোলে তুলে নেয় এবং বলে, ও আমার বাচ্চা, চেঁচাচ্ছেন কেন? ভয় পেয়ে যাবে না? বড়ই মধুর আদ্রিতার কণ্ঠস্বর, তবে আবরারের ভালো লাগলো না। সে বড় বড় পা ফেলে কিচেনের দিকে এগিয়ে যায়। ফ্রিজ খুলে একটা পানির বোতল হাতে নিয়ে তার ছিপি খুলে তাতে চুমুক দিতে দিতে আবারও ড্রয়িং রুমে প্রবেশ করে। টি টেবিলের উপর থাকায় হেডফোন কানে সেট আপ করে অদ্ভুত ভঙ্গিমায় ঘাড় নাড়িয়ে বসে পড়ে সোফায়। পরনে শুধু একটা কালো রঙের প্যান্ট।
বাড়িতে বিয়ের লায়ক একটা মেয়ে রয়েছে, সেদিকেও খেয়াল নেই হাতিটার। লাজ লজ্জার কথা তো বাদই দিলাম, সেসব তো বিক্রি করে কটকটি খেয়েইছে। পানি খাওয়া শেষে বোতলটি টি টেবিলে রেখে ফোন দেখতে দেখতে সিয়ামকে আদেশের স্বরে বলে, এটাকে বাইরে ফেলে আয়, আই ডোন্ট লাইক দিস। হুকুম অমান্য করার সাহস সিয়ামের নেই, তাই সে আদ্রিতার দিকে এগিয়ে যায় বিড়াল ছানাটিকে আনতে। আদ্রিতা চিৎকার দিয়ে ওঠে, আমার বাচ্চাটাকে একদম বাইরে ফেলা যাবে না, কিছুতেই না, সে আমার। আবরার আবারও গম্ভীর স্বরে বলে, ইটস মাই অর্ডার সিয়াম, কুইক। সঙ্গে সঙ্গে আদ্রিতা হাত পা ছেড়িয়ে বসিয়ে পড়ে। ছোট্ট এনি মায়ের বুকের সঙ্গে লেগে আছে। আতিয়া বেগম কিচেন থেকে দৌড়ে আসে খুন্তি হাতে। কি হয়েছে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, কারণ ইতিমধ্যে সে শুনে ফেলেছে। শিয়ামের সাহস হচ্ছে না আদ্রিতার দিকে এগোনোর। মেয়েটার যে হাব ভাব, এক পায়ে গেলে চিৎকার দিয়ে কানের তালা ফাটিয়ে দিবে বোঝাই যাচ্ছে। আতিয়া বেগমকে দেখে আদ্রিতার যেন সাহস বাড়লো। ঠোঁট উল্টে বলল, বড় মা, তুমি জোর করে এনেছো আমায়, তোমার হাতে ছেলে আমার বাচ্চাকে ফেলে দিতে চাচ্ছে, বিচার করো, না হলে আমায় বাংলাদেশে রেখে এসো। এই বাকিটা শেষ করার আগে আবরার তাসনিন দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে এগোয় আদ্রতার দিকে। কিছু বলার আগেই ছো মেরে অ্যানিকে নিয়ে নেয়, দাঁতে দাঁত চেপে বলে, আমার বাড়িতে এই ক্যাট থাকবে না। বলেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, সঙ্গে সঙ্গে আদ্রিতা তার পা জড়িয়ে ধরে, ফুপিয়ে কেঁদে বলে, পাষাণ পাষাণ, তাহলে আমাকে সহ বাইরে ফেলে দিন। আদ্রিতা অশ্রুসিক্ত নয়ন আবরার তাসনিনের হৃদয় গলাতে সক্ষম হয় না। পাষাণ পুরুষ জোরপূর্বক অ্যানিকে নিয়ে বেরিয়ে যায়। আদ্রিতা চিৎকার করে কাঁদতে থাকে, ফিরিয়ে দিতে অনুরোধ করে, আর কখনো তার সামনে আসবে না ছোট্ট ছানাটি, সেটারও ওয়াদা করে। তবুও আবরারকে থামাতে পারে না, চোখের আড়াল হয়ে যায়। সিয়াম, আমান, আহাদ, ইভানও বেশ কষ্ট পাচ্ছে। তাদের ইচ্ছে করছে গম্ভীর মানবকে বলতে, ছানাটিকে এবারের মতো ক্ষমা করে দে। আতিয়া বেগম আঁচলে মুখ ঢেকে কিচেনে চলে যায়। না ছেলেকে কিছু বলতে পারছে, আর না আদ্রিতাকে থামানোর সাহস আছে। এই মুহূর্তে মনে হচ্ছে আদ্রিতাকে সাথে না আনলেই ভালো হতো। কেন যে আনতে গেল, এবার কিভাবে সামলাবে? ও যদি এখনই বাংলাদেশে ফেরার জেদ ধরে, তখন কিভাবে মানাবে? ভাবনার কুটকিরারা খুঁজে পায় না আতিয়া বেগম। ভাত হয়ে এসেছে, সেটা চুলা থেকে নামাতে ব্যস্ত হয়ে পড়ে। সিয়াম আদ্রিতাকে শান্ত করার উদ্দেশ্যে বলে, রিল্যাক্স আপু, আমি অ্যানিকে খুঁজে আনবো। ইভান সঙ্গে সঙ্গে বলে, আবরার ওকে কোথায় ফেলে দিয়ে আসবে তার কোনো হিসেবই নেই, তুই কোথা থেকে খুঁজে আনবি? আন্দাজে সান্ত্বনা দিস না। আদ্রিতা এবার চোখ মুখ শক্ত করে ফেলে, প্রচন্ড রেগে গেল যেন। চোখের সামনে একগুচ্ছ চুল বড্ড জ্বালাতন করছিল। তাদের কানের পিছনে গুজে দাঁড়িয়ে পড়ে, আশেপাশে কিছু খুঁজতে থাকে। একটা হকি স্টিক খুঁজে পায়। আমান, আহাদ, ইভান এবং সিয়াম ভাবে ওদের পিটাবে, তাই কয়েক পা পিছিয়ে যায় ওরা, আর কান ধরে বোঝায় যে আমরা নির্দোষ। তবে সেদিকে নজর না দিয়ে হকি স্টিক হাতে নিয়ে টেবিল ল্যাম্পে বাড়ি মারে আদ্রিতা। পরপর ডাইনিং টেবিল, বিশাল বড় সাইজের মনিটর, টিভি টেবিল সহ ছোটখাটো কাচের সব জিনিস ভেঙে গুড়িয়ে ফেলতে থাকে। যেন এই ধ্বংস না করে থামবে না আদ্রিতা চৌধুরী। সিয়াম বিড়বিড় করে বলে, চৌধুরী বংশ মানেই শিরায় শিরায় রাগ আর জেদ। আমার ভাই ফেসে গেছে ওদের মধ্যে। আতিয়া বেগমও আদ্রিতাকে থামানোর সাহস পাচ্ছে না, শুধু একটু পর পর সাবধানের বাণী শোনাচ্ছে, আদ্রিতা লেগে যাবে শোনা, পাগলামি করে না। আতিয়া বেগমের কথায় যেন সত্যি হলো। এক টুকরো কাচ ঢুকে পড়ে আদ্রিতার পায়ের পাতায়। মুহূর্তে গল গল রক্তে সাদা ফ্লোর রক্তিম হয়ে ওঠে। আদ্রিতা ফুপিয়ে কেঁদে বসে পড়ে পা ধরে, বড় মার মুখ পানে তাকিয়ে কঠিন হুঁশিয়ারির সুরে বলে, আমার বাচ্চাকে এনে না দিলে আগুন জ্বালিয়ে দেবো এই বাড়িতে। মগের মুল্লুক পেয়েছে, তোর হাতি ছেলের গলা কেটে রক্ত খাবো আমি। চেনে এই আদ্রিতা চৌধুরীকে? তখনই আবরার তাসনিনের উপস্থিতি টের পাওয়া যায়। সম্মুখ পারফিউমের কড়া ঘ্রাণ নাকে লাগে, এই হাতি আশেপাশে আসলেই এমন সুঘ্রাণ পাওয়া যায়। আদ্রিতা আর চোখে তাকায়, খারাপ মানুষটা দুই হাত পকেটে ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোথাও অ্যানি নেই, মানে আসলে ফেলে দিয়ে এসেছে। বুকটা ফেটে যায় আদ্রিতার, অনর্গল অশ্রুকণা গড়াতে থাকে দুই চোখ বেয়ে। ঠোঁট ফুলিয়ে বড়ই মায়া মায়া নয়নে তাকিয়ে থাকে আবরার তাসনিনের মুখপানে। তবে সেসবে পাত্তা দিল না পাষাণ হাতি। সে গোটা ড্রয়িং রুমে নজর বুলায় এবং গম্ভীর স্বরে শুধায়, এসব কে করেছে? আদ্রিতা ভয়ে দমে গেল না, আর কাউকে কিছু বলার সুযোগও দিল না। নিজেই চিৎকার করে বলে ওঠে, আমি করেছি, অ্যানিকে ফেরত না দিলে আগুনও লাগিয়ে দেব।
আবরার কঠিন নয়নে তাকালো আদ্রিতার মুখপানে। উচ্চস্বরে বলা কথা মোটেও পছন্দ হলো না। গেট আউট অফ মাই হাউস। আদ্রিতা যেন বুঝতে পারলো না আবরারের কথা, তাই ভুরু কুচকে বলল, হ্যাঁ। আবরার জবাব দিল না, বরং এগিয়ে এসে আদ্রিতার হাতের কবজি ধরে তাকে টেনে তোলে এবং টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। গেটের সামনে এনে কবজি ছেড়ে দেয় এবং সাথে সাথে দরজা লক করে। আদ্রিতা কিছু মুহূর্ত একইভাবে দাঁড়িয়ে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। মনে মনে প্রতিজ্ঞা করে মরে গেলেও আর এই বাড়িতে যাবে না। এটা কি করলে আব্বা? ওর পায়ে কাজ ঢুকেছে। আতিয়া বেগমের চোখে পানি। আবরার সেসব দেখলো না। সে নিজ কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে জবাব দেয়, দরজা যেন খোলা না হয়। সিয়াম তখনই জানালা দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আর যাই হোক, আদ্রিতাকে সে একা ছাড়তে পারে না। আতিয়া বেগম আব্দুর রহমানকে কল করতে থাকে, এখনই সে কিছু একটা ব্যবস্থা করুক এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে নিক। ছেলেকে দেখার জন্য মন কাঁদছিল, দেখে নিয়েছে, ব্যাস, এবার তিনি ফেরত যায়। তবে আব্দুর রহমান কল রিসিভ করে না, কথা বলতে চান না তিনি নিজ স্ত্রীর সঙ্গে। কথা না শোনার শাস্তি না দিলে পরবর্তীতে ভয়কে জয় করে ফেলবে খুব সহজে, যেটা আব্দুর রহমান কখনোই হতে দেবে না। আতিয়া বেগম হতাশ হয়ে কল করে অহনার নাম্বারে। যদিও তিনি জানে মেয়েও কল ধরবে না, তবে আতিয়া বেগমকে অবাক করে দিয়ে অহনা কল রিসিভ করে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, আই এম কামিং সুইজারল্যান্ড, রাত 10টা নাগাদ কাউকে এয়ারপোর্টে পাঠিয়ে দিও। ব্যাস, সঙ্গে সঙ্গে কল কাটে। আতিয়া বেগমকে কোনো কথা বলার সুযোগই দেয় না। কুচকানো পোশাক, গলায় তোয়ালে, হাঁটু সমান লম্বা চুলগুলো এলোমেলো। টকটকে ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গিয়েছে, চোখের বড় বড় পাপড়িগুলো ভেজা। গোলাপি অধৈর্যরা তরতর করে কাঁপছে। সূর্য মামা ডুবে গিয়েছে, তার চারিদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে। আদ্রিতা পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। কিছু মুহূর্ত আগেই পা থেকে কাচের টুকরো বের করেছে। এখনো রক্ত পড়া থামেনি, তবে সেদিকে খেয়াল নেই। আদ্রিতাকে যে কোনো মূল্যে অ্যানিকে খুঁজে পেতে হবে। ছানাকে পেয়ে গেলে বুকের সঙ্গে মিশিয়ে রাখবে দীর্ঘক্ষণ। তারপর ওকে নিয়ে বাংলাদেশে চলে যাবে। আর কোনো দিন ফিরবে না এই পাষাণ শহরে। ওই নির্দয় হাতের মুখোমুখিও হবে না কোনো দিন। শুধু অ্যানিকে পেয়ে যাক, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না আদ্রিতা। অসহায় হয়ে দৌড়ানো থামায়, হতাশ ভঙ্গিমায় বসে পড়ে রাস্তার মাঝখানে। এতক্ষণ আবেগে ভয়কে জয় করে নিতে পারলেও এখন আদ্রিতার বেশ ভয় করছে। অন্ধকারে যে তার দুর্বলতা। বাংলাদেশে রাতের বেলাতেও অনবরত গাড়ি চলাচল করতে থাকে। ল্যাম্পপোস্টের আলোতে পথঘাট আলোকিত হয়ে থাকে, অথচ এখানে একটা ল্যাম্পপোস্টও দেখা যাচ্ছে না। কি করবে এবার ভীতু আদ্রিতা? ভয়ের চোটে কি এবার সে মরেই যাবে? অবশ্য মরে গেলেও খারাপ হয় না। ওই পাষাণ মানুষটার মুখটা তো আর দেখতে হবে না। ভাবনার মাঝে দূর থেকে একখানা গাড়ি ছুটে আসে। গাড়ির হেডলাইটের আলোতে রাস্তা স্পষ্ট দৃশ্যমান হয় এবং দেখা যায় রাস্তার এক কোনায় ছোট্ট অ্যানি গুটিসুটি মেরে বসে আছে। এক পলক দেখাতেও বেশ ভালো করে চিনতে পেরেছে আদ্রিতা। মুহূর্তেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় অ্যানির দিকে। কাছাকাছি গিয়ে কোলে তুলতে যাবে, তখনই গাড়িটা এসে থামে আদ্রিতার পা বরাবর। একটু হলেই লেগে যেত, চলবে।